সকালে যখন ঘুম ভাঙল কুশলের, তখন ঘড়িতে 9:30। চোখ খুলেই ফুল দিয়ে সাজানো ঘরটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কুশলের মাথাটা পুরো ফাঁকা হয়ে গেল। কোথায় আছে, কিভাবে এখানে এলো, কিছুই যেন মনে পড়ছিল না। অবশ্য সেই বিস্ময় এক সেকেন্ডও স্থায়ী হলো না। পরমুহূর্তেই মনে পড়ে গেল গতকাল তার ফুলশয্যা হয়েছে। ধীরে ধীরে পাশ ফিরে তাকালো কুশল। অরু পাশে নেই। ঘরে তখনও এসি চলছে। কুশলের গায়ে খুব যত্ন করে কমফোর্টারটা জড়িয়ে দেওয়া দেখে মনে হলো ঘুমের মধ্যেও তার যাতে ঠান্ডা না লাগে সেই চিন্তা করেছে কেউ। কুশল কিছুক্ষণ চুপ করে কমফোর্টারের দিকে তাকিয়ে রইল। তারপর ঘরের চারপাশে চোখ বোলালো। অরু গেল কোথায়? এমনি দিনে ভোরবেলা শীতে কুঁকড়ে গিয়েই ঘুম ভেঙে যেত কুশলের। তারপর রিমোট হাতে নিয়ে শুয়ে শুয়েই এসি বন্ধ করে দিত সে। কিন্তু আজ ঘটনাটা অন্য। ঘুম ভাঙার পরও শরীরে একটুও ঠান্ডা লাগছে না। এসির টেম্পারেচারটা বাড়ানো, গায়ের ওপর কমফর্টারটা ভালো করে চাপানো, সব কিছুই যেন খুব কেউ যত্ন করে করে দিয়ে গেছে। অরুই যে এই কাজগুলো করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কুশলের। মেয়েটাকে গতকাল যতটা শিশু ভেবেছিল ততটাও শিশু নয় সে। দিব্যি বড়দের মতো কাজ করে গেছে। মনটা ভালো হয়ে গেল কুশলের। এবার উঠে বসলো বিছানার ওপর। তারপর বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোবার সময় মনে পড়ল আজ ছোট মাসি আর বড় মামারা চলে যাবে। তাড়াতাড়ি একতলায় নেমে এলো কুশল। এসেই থমকে গেল। একতলার ডাইনিং রীতিমতো ভিড়। বাড়ির সবাই আছে এখানে। টেবিলের চারপাশে বসে হই হই করে ব্রেকফাস্ট করছে সবাই। কুশলের দিকে চোখ পড়তেই যেন একসঙ্গে সবাই চুপ করে গেল। আর সবার মুখেই অদ্ভুত একটা রহস্যের হাসি। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশটা পাল্টে গেল। বৌদি মুখ টিপে হাসছে। একটা তো দাদা ভাই বোন যারা যারা ছিল প্রত্যেকে কুশলের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা কুশলের অভ্যেস নিচে এসে চা খেতে খেতে খবরের কাগজ কিছুটা পড়ে অফিস বেরিয়ে যাওয়া। আজ তো চা খাওয়া দূরের কথা, বসার জায়গা পর্যন্ত নেই। হঠাৎ পাশ থেকে বৌদি বলল, এই যে এখানে তোমার জন্য চেয়ার রাখা হয়েছে, এসো এদিকে। বৌদির এই কথাতেও সবাই হাসছে। বিয়ে বাড়ি মানেই একটা বোকা বোকা হাসি না পাওয়া কিছু মজার কথা। কোনো রকমে চা খেয়ে বেরিয়ে যাবে এখান থেকে, এটা ভেবেই চেয়ারে বসে পড়ল চুপচাপ। আসলে গুটি পোকার কীর্তিকুশল এখনও জানে না গতকাল রাতে একটা সাংঘাতিক রোম্যান্টিক গল্প ইতিমধ্যে নিজেই বানিয়ে সবার কাছে সাজিয়ে গুছিয়ে বলে ফেলেছে সে। আর সেই ভয়ে কুশলের ধারে কাছে আসছে না এখন। এই সময় কুশলের দাদা উঠে এসে ছোট ভাইয়ের পেছনে দাঁড়ালো। তারপর বলল, ভালো করে খাওয়া দাওয়া কর, অফিসে যেতে হবে না আজ। এবার আবার সবাই হেসে উঠল হো হো করে। কুশলের হঠাৎই মনে হলো কারণ ছাড়াই এতগুলো মানুষ অকারণে হাসবে কেন? এর পেছনে গুটি পোকার কোনো হাত নেই তো? সেই মালকে তো সকাল থেকে দেখতেই পাচ্ছে না, নিশ্চয়ই কিছু অপকর্ম করেছে, তাই জন্য কুশলের সামনে আসছে না। এবার পাশে বসে থাকা বৌদির দিকে তাকিয়ে কুশল বলল, বৌদি অরু কোথায়? ব্যাস, যেই না বলা অমনি সবাই হো হো করে চিৎকার করে উঠল। জামশেদপুর থেকে এসেছে কুশলের ছোট মামার ছেলের বউ নিতা। সে এবার নাটকের ভঙ্গিতে বলে উঠল, ওহো আমাদের হিরো, সারা রাত হিরোইনের সাথেই তো ছিলে, এখন একটু আমাদের সাথে থাকো। সঙ্গে সঙ্গে কুশলের ছোট মাসি বলল, সারা রাত বেচারা ঘুমোয়নি, ওকে এবার ছেড়ে দাও, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুক। সঙ্গে সঙ্গে ছোট মাসির দিকে তাকিয়ে কুশল বলল, কি আশ্চর্য, কেন ঘুমাবো না, আমি ঘুম থেকেই তো উঠে এলাম। এবার আবার হো হো করে চিৎকার। কুশলের পাশে বসে থাকা রিম্পা, তার বৌদি কেশবের বউ, সে এবার কুশলের কানের কাছে মুখ নিয়ে প্রায় ফিস ফিস করে বলল, বেশি কথা বলো না, চুপচাপ খেয়ে ওপরে চলে যাও, তোমার বউ হাটে হাড়ি ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে আতঙ্কে কুশল জিজ্ঞেস করলো, মানে কি করেছে? আমার মনেই হচ্ছিল কিছু একটা করেছে। হাসছে রিম্পা, বলল, জানো না নাকি কিছু? যা করেছো তাই বলেছে। ইতিমধ্যে কুশলের পেছনে এসে দাঁড়িয়েছে নিতা। সে এবার বলল, শোনো কুশল, তোমরা দুজনে কেমন ঘুমিয়েছো কাল সে তো সবটাই শুনলাম। বাপরে বাপ, পারো বটে, এত প্রেম ছিল তোমার মনে। সঙ্গে সঙ্গে রিম্পা বলল, জানিস নিতা, আমি গুটি পোকাকে বিয়ে করবই না, 1 কোটি বারই কথাটা বলেছে। আর তারপর প্রথম রাতে বাচ্চা মেয়েটাকে সারা রাত জাগিয়ে রেখেছে। কি ছেলে বাবা!
ছি ছি ছি, বৌদিদের ইঙ্গিত স্পষ্ট। কুশলের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার সে বুঝতে পারছে গুটিপোকা সাংঘাতিক কিছু বানিয়ে বানিয়ে যা খুশি বলেছে, আর সেই কারণে সবাই কুশলকে দেখে অকারণে হেসে চলেছে। আর এই সব বলছে বৌদিরা। এখন কি বলেছে সেটা ভাবলে আতঙ্ক হচ্ছে কুশলের। মেয়েটার তো লজ্জা শরম কিছুই নেই, কোনো কিছুই মুখে আটকায় না। গায়ে কাঁটা দিয়ে উঠল কুশলের। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, যেভাবেই হোক এখন গুটিপোকাকে খুঁজে বার করে ওর মাথার চুল ছিঁড়বে। এবার রিম্পার দিকে তাকিয়ে বলল, বৌদি আমি ওপরে যাচ্ছি, আমার ঘরে চাটা পাঠাও, আর অরুকে বলো চাটা নিয়ে আসতে। এবার আবারও সেই হো হো চিৎকার। সব পাগল এক জায়গায় জমায়েত হয়েছে। বাড়ি শুদ্ধ সবার কাছে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে কুশলের। কোনো রকমে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে এলো নিজের ঘরে। এসে অবাক হলো, ইতিমধ্যে ঘরে একেবারে টিপটপ পরিষ্কার, ফুলটুকু কিছু নেই। বিছানার চাদর পরিবর্তন হয়েছে। ঠিক এক্ষুনি মনে হলো বালিশের তলায় সিগারেটের প্যাকেটটা রেখেছিল, সেটা কোথায় গেল কি জানে। ভাবতে ভাবতে দেখলো বাথরুম থেকে বেরোচ্ছে এবার। এই সব সময় কাজের লোক অনুদির হাতে বিছানার চাদরটা। তাড়াতাড়ি কুশল বলল, এটা এখনই চেঞ্জ করতে গেলে কেন? আমার একটা সিগারেটের প্যাকেট ছিল, সেটা কোথায় গেল? তাকিয়ে দেখলো সে অদ্ভুত হাসিটা অনুদির মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে অনুদি বলল, তোমার জিনিস এখন সব জানে বৌদি, আমাকে বলল শুধু চাদরটা চেঞ্জ করে দিতেই হবে, তাই এসেছিলাম। বলেই ঘর থেকে বেরিয়ে গেল অনুদি। কি যে শুরু হয়েছে বাড়িতে! মাথায় আগুন জ্বলে যাচ্ছে কুশলের। এই সময় আওয়াজ শুনে দরজার দিকে তাকালো কুশল। গুটিপোকা এসেছে, হাতে চায়ের কাপ। কুশলের হার্ট অ্যাটাক হতে হতে থেমে গেল। গুটিপোকা লাল রঙের শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দিয়েছে, গায়ে ভর্তি গয়না, কপালে সিঁদুর টিপ, যেন বাংলা সিরিয়ালের শুটিং হচ্ছে। কান টেনে এক থাপ্পড় লাগাতে ইচ্ছে করলো কুশলের। গুটিপোকা ধীর পায়ে স্লো মোশনে কুশলের দিকে এগিয়ে আসছে চায়ের কাপ হাতে নিয়ে। কুশল মনে মনে রিহার্সাল দিয়ে নিল, প্রচণ্ড গম্ভীর আর রাগ নিয়ে জিজ্ঞেস করবে যে কি বলেছে বাড়িতে সবাইকে। ঠিক তখনই দেখলো গুটিপোকার পেছনে পেছনে ঘরে ঢুকছে পলু, গুটিপোকার দাদা। ছোটবেলায় স্কুলে পলুর নাম ছিল পল্লব চৌধুরী, তারপর কখন যে পুলু হয়েছে কেউ জানে না। তারপর দুজনে যখন বড় হয়েছে, ক্লাবে ক্যারাম খেলতে গেছে, ক্লাবের মাঠে আড্ডা দিয়েছে, দুর্গাপুজোর মণ্ডপে বন্ধুদের সঙ্গে গল্প করেছে। সব জায়গাতেই পলু কুশলকে ভয় পেয়েছে। পাড়ায় কুশলদের 5-6 জন বন্ধুর একটা গ্রুপ আছে, সে পুরো গ্রুপটাকে পলু ভয় পায়। আসলে খেলায় যখনই তর্ক হতো তখনই পলুকে দুমদাম মেরে দিত কুশল, সেই কারণেই হয়তো ভয়টা এসেছে। ধীরে ধীরে পলু হয়েছে প্রজাপতি। আসলে পলু লতিয়ে হাঁটে, কথাও বলে লতিয়ে। সবাই বলে পলুর সিস্টেমে কিছু মিসিং আছে। এই মুহূর্তে কুশলের মনে হলো পলুর কি মিসিং আছে আজকেই সে দেখবে। ফাঁকা ঘরে দরজা বন্ধ করে আজকে পলুর পোস্টমর্টেম হবে। কোন সাহসে তার ঘরে এসেছে পলু? মনে মনে ভাবছিল কিভাবে পলুকে জব্দ করা যায়। ঠিক সেই সময় কান অবধি হাসি নিয়ে কুশলের দিকে এগিয়ে এলো পলু। তারপর কুশলের 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে প্রচণ্ড বিনয়ের গলায় বলল, সরি ভাই, কাহা শোনা সব মাপ, যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। পলু আর কুশল সমবয়সী, দুজনে এক স্কুলে পড়েছে। মেরে একবার পলুর দাঁত ভেঙে দিয়েছিল কুশল, হাসতেই সেই ভাঙা দাঁতটাও বেরিয়ে এলো এবার। কুশল শান্ত গলায় বলল, কেন ভুলে যাব কেন, সব মনে আছে। পলুর হাসি একই রকম থাকলো। বলল, বোনের কাছে শুনেছি আমার মনে আর কোনো দাগ নেই। তুই দাগ রাখিস না ভাই, তোরা ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। তুই আমার বোনকে ভালোবেসে কাছে নিয়েছিস, আমার সব পাওয়া হয়ে গেছে ভাই। প্রচণ্ড বিস্ময়ে পলুর দিকে তাকিয়ে আছে কুশল। বলল, তোর বোন কি বলেছে তোকে? পলু এবার লজ্জা লজ্জা মুখ করে বোনের দিকে তাকালো। বোন এবার দ্রুত পায়ে হেঁটে এসে দাদার হাত ধরে বলল, দাদা তুই একটু নিচে যা তো, আমার ওর সঙ্গে একটু পার্সোনাল কথা আছে। বোনের কথা শুনে পলু আবার লজ্জা পেল। তারপর লতিয়ে লতিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি নিচে চলে যাচ্ছি, সরি আমার বোঝা উচিত ছিল। বলে হাসতে হাসতে নিচে চলে গেল। ভালোই করেছে চলে গেছে, না হলে আর কিছুক্ষণ পরেই পলুকে ছুঁড়ে উপরের ব্যালকনি থেকে নিচে ফেলে দিত কুশল। একই রকম ঘোমটা মাথায় এবার গুটিপোকা কুশলের সামনে এসে দাঁড়ালো, চোখ আর মাথা পায়ের দিকে নামানো। এটা আবার কি? গতকাল রাতে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছিল, এখন একদম নতুন বউয়ের স্টাইলে এসে দাঁড়িয়েছে। কুশলের মনে হলো বাড়িতে একটা যাত্রাপালা চলছে। বহুদিন আগে দাদুর কাছে একটা যাত্রাপালার নাম শুনেছিল, সিঁদুরের দিব্যি। এরকমই কিছু একটা যাত্রাপালা বাড়িতে চলছে, কারণ এক মাথা সিঁদুর পরেই গুটিপোকা বাড়িতে এক অদ্ভুত বিপ্লব এনেছে। নিজের বাড়ি, নিজের লোকেরাই তার কাছে অচেনা লাগছে এখন। এমনিতেই মাথা গরম হয়ে আছে কুশলের।
গুটি পোকাকে এমন শান্ত ভদ্র নম্রভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা আরও গরম হলো। গলায় রাগ আর অসন্তোষ নিয়ে কুশল জিজ্ঞেস করলো, তুই বৌদিকে কি বলেছিস? একই রকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গুটি পোকা। এবার শান্ত গলায় বলল, কি ব্যাপারে? কোন বৌদিকে? আচ্ছা করে মেয়েটার কান মলে দিতে পারলে শান্তি হতো কুশলের। মাথা ঠান্ডা রাখতেই হবে। এবার বলল, কোন বৌদি বুঝতে পারছিস না? আমার একটাই বৌদি, আমার দাদার বউ রিম্পা বৌদি। এবার বোঝা গেছে। কুশলের দিকে তাকালো অরু, তারপর একেবারে পণ্ডিতের মতো গম্ভীর মুখ নিয়ে বলল, রিম্পাদি আমার দিদি ভাই, মাই বেস্ট ফ্রেন্ড। মাথায় এবার আগুন জ্বলছে কুশলের। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, বৌদি হঠাৎ তোর বেস্ট ফ্রেন্ড কবে হলো? আমার জানার দরকার নেই, কিন্তু তুই কি বলেছিস বৌদিকে সেটা বল। একই রকম ভঙ্গিতে একই রকম মুখ নিয়ে গুটি পোকা বলল, দিদি ভাইয়ের সঙ্গে আমার এই দুদিন ধরে অনেক কথা হয়েছে। তুমি কোন ব্যাপারে কথা বলছো বুঝতে পারছি না। মেয়েটা ইচ্ছে করে অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে। এবার অস্বস্তি হচ্ছে কুশলের। কি করে বলবে? হতেও পারে কিছুই বলেনি গুটি পোকা, বৌদি মজা করছে। কিন্তু মেয়েটার লজ্জা না থাকলে কুশলের তো আছে। এবার এক পা পিছিয়ে গেল, তারপর খানিক ইতস্তত করে হাত দিয়ে চুল ঠিক করে নিয়ে বলল, গতকাল রাতের ব্যাপারে কিছু বলেছিস তুই বৌদিকে? এবার গুটি পোকা তাকালো কুশলের দিকে, তারপর কঠিন গাম্ভীর্য নিয়ে বলল, ও হ্যাঁ, বলতে হলো আর কি। কুশল আতঙ্কিত বলল, কি বলতে হলো? যেন মুখস্থ পড়া বলছে তেমন মুখ নিয়ে বলল, গতকাল ফুলশয্যায় যেটা হয়নি কিন্তু হওয়া উচিত ছিল সেটাই বলেছি। মানে বলেছি যে আমাদের সব কিছুই হয়েছে, আর তুমি খুব ভালোই রোম্যান্স করতে জানো। ওরে বাবারে, এই মেয়ে কুশলকে বাড়ি ছাড়া করে ছাড়বে। কুশলের মনে হচ্ছে এবার সে নিজেই ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে পড়ে পালিয়ে যায় এখান থেকে। হতাশার অসহায় মন নিয়ে চেয়ারে বসে পড়লো। এবার পায়ে পায়ে কুশলের দিকে এগিয়ে এলো গুটি পোকা, তারপর খুব বিনয়ের সঙ্গে বলল, কি করব দিদি ভাই, আর ওই যে নিতাদি জিজ্ঞেস করছিল রাতে আমাদের কি হলো, তুমি কি কি করলে, এই সব। প্রচণ্ড লজ্জা পাচ্ছে কুশল, উঠে দাঁড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে। বইয়ের সেলফের কাছে যেতে যেতে বলল, ছি ছি, এই সব আবার কেউ জিজ্ঞেস করে নাকি? কুশল রেগে গেছে, তাই ভয় পেয়েছে গুটি পোকা। ভয়ে ভয়ে গলায় বলল, কি করব, সবাই কথা শোনার জন্য আমার মুখের দিকে তাকিয়ে বসেছিল। কিছু না বললে সবাই কষ্ট পেত, সেই কারণে মিথ্যে মিথ্যে বানিয়ে বলে দিলাম। সবাই কত খুশি হলো। এত অশালীন ঘটনা তার বাড়িতে ঘটতে পারে এটা ভেবেই অবাক লাগছে কুশলের। বৌদি বসে গুটি পোকাকে নিয়ে রীতিমতো মিটিং করেছে, আর এই ইস্যুতে। কুশল এবার কোনো রকমে বলল, সবাই মানে দুই বৌদি ছাড়াও আরও কেউ ছিল? গুটি পোকা বলল, সবাই মানে সবাই, বাবার জেঠু ছাড়া ছাড়া সবাই। কুশল বলল, এক থাপ্পড় লাগিয়ে দেব, বাজে কথা বলিস না। মা, কাকি, জেঠি। কুশলের কথা শেষ হলো না, তার আগেই অরু বলল, সবাই ছিল, সত্যি বলছি। কাকিমা মানে তোমার মা, মানে আমারও মা এখন, আর তোমার কাকি জেঠি, তোমার দিদা, সবাই খুব হাসছিল, খুব মজা আসছিল তখন। বলেই কান পর্যন্ত দাঁত বের করে হাসলো অরু। আর কিছু বলার নেই। আবার গিয়ে চেয়ারে বসে পড়ল কুশল। সবাই শুনছিল বলে সে বানিয়ে বানিয়ে একটা ফুলশয্যার রোম্যান্টিক গল্প সবাইকে বলেছে। এখন কি বলেছে কে জানে। এটা একটা ভয়ঙ্কর মিথ্যে, যেটা জানতেই হবে কুশলকে, কিন্তু জানার সাহস নেই। পরিস্থিতি পুরোটাই হাতের বাইরে চলে গেছে। কুশল তাকাতেই পারছে না গুটি পোকার দিকে। অতি কষ্টে কনফিডেন্স জোগাড় করলো মনে মনে, তারপর স্বাভাবিক গলায় বলল, ঠিক কি বলেছিস মনে আছে তোর? মানে আমি জানতে চাইছি, খুব বেশি মানে খারাপ কিছু বলিসনি তো? বলে ইতস্তত করে গুটি পোকার দিকে তাকালো কুশল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এখনো, নির্বিকার মুখ। বলল, অনেক কিছু বলেছি। আমি জানি তুমি খুব ভালো গান করো, তাই বলে দিয়েছি। তুমি আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে ভালোবেসে সখী নিভৃত যতনে ওই গানটা করেছো। এবার আর গুটি পোকার দিকে না তাকিয়ে পারলো না কুশল, কপাল চাপড়ে বলল, পুরো পাগল তুই, এই সব বলেছিস? গুটি পোকা বলল, আরও বলেছি। বলেছি যে তুমি দারুণ কিস করতে পারো। এই বাক্যটা খুব দ্রুত বলেই পেছন ফিরে গেল গুটি পোকা। কুশল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ব্যালকনির দিকে যেতে যেতে বলল, হে ঈশ্বর, আমাকে যেন এই ঘর থেকে আর বেরোতে না হয়। তুই তো পুরো আমার সব রাস্তা বন্ধ করে দিয়েছিস।
সঙ্গে সঙ্গে গুটিপোকা বলল, শোনো, অনেকক্ষণ থেকে তোমার রাগ দেখছি, আমাকে ধন্যবাদ দাও। আমি ভালো করেছি, সবাই ভাবছে তুমি হেভি রোম্যান্টিক আর হ্যান্ডসাম আর হেভি কিন্তু তুমি তো কিছুই না, আমি তো তোমাকে আপে তুলে দিলাম। কথা শোনো মেয়ের, এইসব কথা যে শুনবে তারই মাথা গরম হবে। কুশল এবার বিরক্ত হয়ে বলল, তোকে কে বলেছে এইভাবে আপে তুলতে? কোনো দরকার নেই আমাকে আপে তোলার, আমি এমনি অনেক আপে আছি। গুটিপোকার রাগ হলো, এই জন্য মানুষের ভালো করতে নেই। কালকে বিয়ে হয়েছে আর আজকেই চোটপাট আরম্ভ করে দিয়েছে। গলায় রাগ নিয়ে অরু এবার বলল, চাটা খেলে না, ঠান্ডাও হয়ে গেল, এত কষ্ট করে নিচ থেকে নিয়ে এলাম, আর তুমি এইভাবে আমার সাথে মেজাজ করছো। বলে কান্না কান্না মুখে চুপ করে গেল অরু। সম্বিত ফিরল কুশলের, একটু কি বেশি বলে ফেললো? কিন্তু মেয়েটা যে কাণ্ড ঘটিয়েছে তার জন্য তো লজ্জায় কারোর দিকে তাকাতেই পারবে না এখন। বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভ্যা করে কেঁদে ফেলিস না। নিচে সবাই আজ কি ব্রেকফাস্ট করছে সেটা বল, বরং খিদে পাচ্ছে। অরু বলল, লুচি আলুর তরকারি আর মিষ্টি। কুশল বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন নিচে চলে যা, আমি নিচে যাচ্ছি, গিয়েই চা খাবো। অরু এবার মাথার ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, এই যে এখন নিচে যাব, সবাই জিজ্ঞেস করবে, তখন আবার মিথ্যে কথা বলতে হবে যে তুমি কিস করেছো। সাধে কি এই পাপ কাজগুলো করছি? তোমার ভালোর জন্যই তো করতে হচ্ছে। বলে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। কুশল কাঁদবে না হাসবে বুঝতে পারলো না, তার ঠিক কি করা উচিত বোধ হারিয়ে গেল মনে হয়। কুশলের ভালো করতে গিয়ে গুটিপোকা যে আরম্ভ করেছে সেটা সামলাতেই তো কুশলের মাথাই নষ্ট হয়ে গেল প্রায়। এখন আর নিচে যেতে ইচ্ছে করছে না। বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়ল কুশল। হয়তো ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো গুটিপোকার ডাকে। বিছানার উপর ধড়মড়িয়ে উঠে বসল কুশল। আবার কি করেছে কে জানে। গুটিপোকাকে দেখলেই এখন ভয় লাগছে তার। এখন গুটিপোকা দাঁড়িয়ে আছে তার সামনে, হাতে একটা প্লেটে ঢাকা দেওয়া আছে কোনো খাবার। কুশল বলল, এটা আবার কি? ফুটবল খেলায় গোল দিলে গোলকিপারের চোখে মুখে যেমন অহংকার ভাব দেখা যায়, ঠিক সেই রকম গুটিপোকার চোখে মুখেও এখন একটা অহংকারের আনন্দ। কুশল উঠে বসতেই বলল, তোমার জন্য নিজের হাতে স্যান্ডউইচ বানালাম। কাকিমা থুড়ি মা বলল তুমি লুচি ভালোবাসো না, তাই চিকেন দিয়ে স্যান্ডউইচ করে নিয়ে এসেছি, খেয়ে দেখো। কুশল দেখলো এখন আর গুটিপোকার মাথায় ঘোমটা নেই, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বা হাতের উল্টো পিঠ দিয়ে সেটাই মুছছে বারবার। পরনের শাড়িটা উঁচু করে গুজে রেখেছে কোমরে। কুশল বলল, তোকে কে আনতে বলল? আমি তো যাচ্ছিলাম নিচে। বিরক্ত হলো অরু, বলল, মা বলল আমাকে বানিয়ে নিতে। চিকেন ছিল, আমাকে তো 7 দিন আগুন জ্বালাতে নেই। টোস্ট না করে স্যান্ডউইচ বানালে কোনো দোষ হয় না, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কথাই বলে পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। অগত্যা কোনো কথা না বলে স্যান্ডউইচের থালা অরুর হাত থেকে নিয়ে চেয়ারে বসল কুশল। লুচি সে পছন্দ করে না, এটা ঠিক, স্যান্ডউইচ তবু ঠিক। যাই হোক, কিন্তু স্যান্ডউইচটা দেখে একেবারেই ভক্তি হলো না। তারপর মুখে দিয়ে কামড় দিতেই বুঝলো খুব খারাপ বানানো হয়েছে। অনেক আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে গুটিপোকা। হাসি পেল কুশলের। মেয়েটা বদ্ধ পাগল। নরম গলায় কুশল বলল, এবার খারাপ হয়নি, কিন্তু আরও ভালো হতে পারে। আমি তোকে কালকে শিখিয়ে দেব, এই স্যান্ডউইচটা খুব ভালো হয় খেতে। আজ দিরাগমন, তাই গুটিপোকাদের বাড়িতে যেতে হবে। একটা বিয়েতে যে এত নাটক থাকে কুশলের জানা ছিল না। গুটিপোকাদের বাড়ি থেকে কুশলদের বাড়ি হাঁটা পথে 5 মিনিট, কিন্তু তাও গুটিপোকার বাবা, দাদা, কাকা 3 জনে মিলে এসেছে তাদের নিয়ে যেতে। সঙ্গে বিশালাকার একটা রুই মাছ আর বড় বড় 2 হাঁড়ি রসগোল্লা। এটাই নাকি নিয়ম। কুশল যখন জানতে পারল যে তাকে আর অরুকে নিয়ে যেতে এরা এসেছে, তখন অবাক হয়ে কেশবকে জিজ্ঞেস করলো, মানেটা কি? আমরা নিজেরা হেঁটে যেতে পারবো না? ওরা নিতে এসেছে কেন? কেশব বলল, তুই এখন ওদের বাড়ি জামাই, ওরা তোকে আদর করে নিয়ে যাবে, সেটাই তো নিয়ম। গুটিপোকার বাবা আর কাকা দুজনেই মোটা সোটা ভুঁড়িওয়ালা, দুজনেই গিলে করা ধুতি পাঞ্জাবি পরে একমুখ হাসি নিয়ে বাড়িতে এসেছে। গুটিপোকার বাবাকে পাড়ায় সবাই ডাকে চারু ময়রা বলে। এমনিতেই সারাদিন মিষ্টির দোকানে বিটকেল মুখ করে বসে থাকে দুজনে, মুখে হাসির রেশ মাত্র থাকে না। কিন্তু আজ একেবারে সব দাঁত বের করে কুশলদের বাড়ির সকলের সঙ্গে ঘণ্টাখানেক হয়ে গেল ভালো ভালো কথা বলে যাচ্ছে হেসে হেসে। লাস্ট ইয়ারে গুটিপোকার বাবা এসেছিল।
কুশলের নামে নালিশ করতে। সেবার পলুকে মাঠে ফেলে মেরেছিল কুশল, সেই কারণেই নালিশ। কুশলের বাবাকে এসে বলেছিল আপনার ছেলে একটা ডাকাত, এরপর আমি পুলিশে ধরিয়ে দেব ওকে। আর আজ সেই চারু ময়রাই এসেছে কুশলকে জামাই আদরে নিজের বাড়িতে নিয়ে যেতে। সবই ঠিকুজি কুষ্টির ম্যাজিক। কুশলদের বাড়ি থেকে বেরিয়ে গুটিপোকাদের বাড়িতে হেঁটে আসবে 5 মিনিটের রাস্তা। তার জন্য বাড়িতে যে পরিস্থিতি তৈরি হলো ইতিহাসের খাতায় সেটা লেখা থাকবে। দাদা বৌদির অনেক রিকোয়েস্ট সত্ত্বেও কুশল আজ তাদের কথা না শুনে নিজের পছন্দেরই পোশাক পরেছে। কোনো পায়জামা পাঞ্জাবি বা কোনো নাটকের পোশাক না, জাস্ট টি শার্ট আর জিন্স। গুটিপোকা সিরিয়ালের বৌদের মতন সেজে নিয়েছে। সকালে উঠেই কুশলের রাগ হলো বাড়ি থেকে বেরোনোর সময়। চারপাশে যেন হুলুস্থুল কাণ্ড। সবাই এসে গেটে দাঁড়িয়ে পড়ল। আগে আগে হাঁটছে গুটিপোকার বাবা আর জ্যাঠা, পেছনে পলু। 10 পা হাঁটলেই ওদের বাড়ি। তাও একটা বড় সুটকেসে সে গুটিপোকা কি নিয়েছে জানে না কুশল। না চাইলে গুটিপোকার পাশে পাশে হাঁটতে হচ্ছে কুশলকে। এইভাবে চারপাশে লোক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে নিজেকে হাস্যকর জোকারের মতো লাগছিল কুশলের। গুটিপোকাদের বাড়ির কাছাকাছি আসতেই ক্লাবের দিকে চোখ গেল কুশলের। ক্লাবের বারান্দায় কুশলের বন্ধুরা দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখে হাসি। মুখ ফিরিয়ে নিল কুশল। এই 20 বন্ধুদের মুখ বন্ধ করতে কত টাকার যে খাওয়াতে হবে জানে না সে। বন্ধুরা সবাই এই 7 সকালে ইতিমধ্যে ক্লাবের বারান্দায় জড়ো হয়েছে। গুটিপোকাদের বাড়ি ঢোকার সময় টন্টিটকিরি একটা দুটো আসবেই কানে, সে ব্যাপারে নিশ্চিত হয়েই ছিল কুশল। কিন্তু এরা সব 20 বন্ধু, এদের প্ল্যান অন্য। কুশল গুটিপোকা আর পলু গুটিপোকাদের বাড়িতে ঢোকার মুখেই ক্লাবের ছাদে বেঁধে রাখা মাইকে গান বেজে উঠল। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনের আধার কোণে কোণে, রঙে রঙে রং মশাল জালো। কুশল দাঁড়িয়ে গেল, তাকালো পলুর দিকে। পলুর মুখ গম্ভীর। অরু বলল, এই গানটাই চালাতে হলো? কুশলের হাসি পাচ্ছে, কিন্তু হাসা যাবে না। শত্রুপক্ষের শিবিরে আছে সে। শান্ত গলায় বলল, আগামীকাল 15ই আগস্ট, এমনিতেই আজ সারাদিন নানা রকমের গান বাজবে। এবার সামান্য উত্তেজিত হয়ে পলু বলল, দেশাত্মবোধক গান বাজাবে। আজকের দিনে প্রজাপতি প্রজাপতি গান কে বাজায়? কুশল হাসছে, বলল, ওটা তোকে ভালোবেসে বলে বাজাচ্ছে। বলেই ক্লাবের দিকে তাকালো। কুশল তাকানো মাত্রই সবাই হাত তুলে চিৎকার করলো, হ্যাপি দিরাকমন ভাই। ক্লাবের পাশেই মাঠ, মাঠের পাশে গুটিপোকাদের 3তলা বাড়ি। বাড়ির নাম মায়ের আশীর্বাদ। বল পড়া নিয়ে এই বাড়ির সঙ্গে ক্লাবের ছেলেদের যুগ যুগান্তরের ঝগড়া। ছেলেরা এই বাড়ির নাম দিয়েছে ভুড়ি ভিলা। বরাবর এই বাড়িটার ওপর প্রচণ্ড রাগ কুশলদের। এই মাঠটাই 4টে পাড়ার মধ্যে একমাত্র খেলার মাঠ। এখানে ক্রিকেট বা ফুটবল যাই খেলা হোক না কেন, একবার না একবার গুটিপোকাদের বাড়িতে বল পড়বেই, ব্যাস হয়ে গেল। আর সেই বল ফেরত নিতে কাল ঘাম ছুটে যেত সকলের। বল যদি বাগানে গিয়ে পড়ে তাহলে গাছপালা পাতার ভেতরে শব্দ হয় না, বাড়ির লোকও টের পায় না। তখন কুশলরা গোপনে বাড়ির দেওয়াল টপকে বাগানে ঢুকে বল নিয়ে আসতো। কিন্তু যদি ক্রিকেটের ডিউস বল লেগে জানলার কাচ বা গ্রিলে ধাক্কা মারে তাহলে আর দেখতে হবে না। গুটিপোকার মা আর কাকিমা চিৎকার করে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। অনেক সময় এমন হয়েছে যে বল ফেরতই দেয়নি গুটিপোকারা। একটা ভালো ডিউস বলের দাম 1,500 থেকে 2,000 টাকা। সেই বল যদি ফেরত না দেয় তাহলে রাগ তো হবে। সেই কারণেই পলু বেশ কয়েকবার মার খেয়েছে কুশলদের কাছে। কোনোদিন যে সেই পলুর বাড়ি এই মায়ের আশীর্বাদ এই ঢুকতে হবে জানতো না কুশল। একেই বলে কপাল। গুটিপোকাদের বাড়িতে ঢোকা মাত্র প্রথমে মেয়ে জামাইকে বরণ করা, তারপর তাদের ঠাকুরের সামনে নিয়ে গিয়ে প্রণাম করানো, ইত্যাদি ইত্যাদি প্রচুর নিয়ম পালন হতে থাকলো। জিন্স আর টি শার্ট পরিহিত জামাই মাথা নিচু করে সব নিয়ম পালন করলো। একটা সময় এলো যখন একটা ঘরে কুশল আর গুটিপোকা একা। কেউ একজন এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। বড় ঘর, একপাশে খাট আর আলমারি, আরেকদিকে দেওয়ালে বড় আয়না লাগানো। আয়নার নিচে কাবার্ড, দেওয়ালে টিভি, টিভির ঠিক উল্টো দিকে 2 সিটারের সোফা। এই ঘরে জানালার দাঁড়ালে মাঠের খেলা স্পষ্ট দেখা যায়। এবার জানালার সামনে গিয়ে দাঁড়ালো কুশল। সামনে মাঠ। মনে পড়ল একবার 15ই আগস্টে ফুটবল খেলার সময় এই জানালার কাচ ভেঙেছিল কুশল। ক্লাবে ঢুকে পলু কাচের দাম চেয়েছিল। তখন সবাই মিলে বলেছে, আমাদের বল না, আকাশ থেকে পড়েছে, আকাশে উঠে গিয়ে বল, চল তোকে আকাশে পৌঁছে দিয়ে আসি। পলু ভয় পালিয়েছিল। কুশলের ভাবনায় বাধা পড়ল। গুটিপোকা এসে দাঁড়ালো কুশলের সামনে, বলল, এবার বলো কেমন লাগছে? কুশল বলল, কি জিনিস? আরে আমাদের বাড়ি কেমন লাগছে বলো। এই ভুড়ি ভিলার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। আবার বাজে বাজে নাম বলছো। আমাদের বাড়ির নাম ভুড়ি ভিলা নয়, মায়ের আশীর্বাদ। আচ্ছা ঠিক আছে, বেশ তাই। বলো কেমন লাগছে?
পলু কি মায়ের আশীর্বাদ পায়নি? ভুঁড়ি নেই কেন ওর? দাদা স্লিম ফিট থাকতে চায়, তাই মিষ্টি খায় না। সে কি রে, ওর নিজের বাবার মিষ্টি নিজেই খায় না? যাস শালা। এ কি তুমি শালা বলছো কেন? এসব ভাষা আমাদের বাড়িতে অ্যালাউ নেই। পলু তো আমারই শালা, তাই বললাম বাস শালা। ও আচ্ছা আচ্ছা। এবার হেসে ফেলল কুশল, বলল, শালা কি নাচ শেখে? আবার মুখ খারাপ করে কথা বলছো? আরে বললাম আমার শালা কি নাচ শেখে, মানে জিজ্ঞেস করলাম, আসলে খুব রিদিমে হাঁটে তো ওই জন্য। ও আচ্ছা, না না দাদা নাচ শেখে না, আমার বড়দি নাচ শিখতো। ওই যে মোড়ের মাথায় যে নাচের স্কুলটা ছিল, ডান্স একাডেমি, ওইখানে নাচ শিখতো বড়দি। বড়দি মানে টুকলি বাই? আবার তুমি বাজে বাজে নাম বলছো, বড়দির নাম আরোহী। কুশল সোফায় গিয়ে বসলো, এবার হাসি পাচ্ছে তার, বলল, টুকলিবাই এত সুন্দর নাম আছে, আমরা তো ওকে টুকলিদি ডাকি। অরু বলল, দেখো প্লিজ এরকম কেন বলো, এটা আমার সম্মানের ব্যাপার। কুশল বলল, আরে 11-এ পড়ার সময় তোর ওই বড়দি ইংরেজি টুকতে গিয়ে ধরা পড়ে গেছিল, সেই থেকে ওর নাম টুকলিবাই। অরু রেগে গেছে, বলল, আমি সব জানি, আমার বড়দি টুকলি করেনি। বড় বড় চোখে তাকিয়ে কুশল বলল, আমার দাদা আর তোর বড়দি একসঙ্গে তারক চ্যাটার্জির কোচিংয়ে ইংরেজি পড়তো, হাতের পাতায় লিখে নিয়ে এসেছিল। ভালো করে আগে জেনে তারপরে কথা বল। চুপ করে গেল অরু, তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে বলল, বাদ দাও, শোনো ভালো কথা। সঙ্গে সঙ্গে কুশল বলল, ভালো কথা শোনার জন্যই যে আমার বিয়ে হয়েছে সেটা আমি বুঝে গেছি, তোর ভালো কথাটা এবার বলে ফেল। কুশলের সব উত্তরই বাঁকানো বাঁকানো, তাই কিছুতেই খুশি হতে পারে না অরু। অসন্তোষ নিয়েই এবার বলল, শোনো, আমাদের বাড়িতে 2 দিন থাকবো, এই 2 দিনে কিন্তু খুব কাছাকাছি থাকবো আমরা, যেন সবাই বুঝতে পারে আমাদের মধ্যে একটু বেশি আছে। কুশল বলল, সে তো তুই গল্প বানিয়ে বলে স্ক্রিপ্ট রেডি করে সবাইকে জানিয়ে দিবি যে কতটা বেশি আছে, তার জন্য আমাদের দুজনকে কাছাকাছি থাকতে হবে কেন? অরু এখন বিরক্ত, বলল, যেটা বলছি সেটা করবে। প্রথমে প্রচণ্ড বিরক্তিকর হলেও ধীরে ধীরে ব্যাপারটা একটা গেমের মতন লাগছে। খারাপ লাগছে না, খেলতে দেখা যাক। ঠিক এই সময় দরজায় কেউ নক করলো, সঙ্গে সঙ্গে অরু পরম উৎসাহে নিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। অরুর বড়দি আরোহী এসেছে। কুশল এতক্ষণ যাকে টুকলিবাই বলছিল, ঘরে ঢুকে আরোহী এগিয়ে এলো, তারপর কুশলের সামনে এসে দাঁড়ালো। এবার বলল, দুপুরে কিন্তু কচি পাঁঠার ঝোল, ইলিশ মাছ আর চিতলের মুইঠা। ভালোবাসিস তো নাকি মেনু চেঞ্জ করব? কুশলের বলার ইচ্ছে ছিল, টুকলিদি ভুড়ি ভিলায় এসেছি, এখন গান্ডে পিণ্ডে গিলতে হবে জানি, কিন্তু এ কথা বলা যাবে না, শত্রু না খেপিয়ে 2 দিন একদম ভদ্রভাবে থাকতে হবে। শান্ত গলায় বলল, না না একদম ঠিক আছে, একটা দুটো বাদ গেলেও অসুবিধা নেই। টুকলিদি বলল, তোর সঙ্গে আমরা ভাই বোনেরা আড্ডা দিতে আসবো, ওয়েট কর, আমরা আসছি। কুশল মনে মনে বলল, সবাই হাতে 100 টাকা নিয়ে আসবি, কিন্তু কথাটা গিলে ফেলল, কিছুতেই মুখে বলতে পারল না। কুশলের মুখে স্মিত হাসি দেখে আরোহী ভাবল, জামাই সুলভ লজ্জা। এবার বলল, শুনলাম তুই নাকি দারুণ গান গেয়েছিস ফুলশয্যায় রাতে, জানতাম না তো এত গুণ আছে। এবার রাগ হচ্ছে কুশলের, মনে মনে বলল, টুকে ধরা পড়েছিলি তাই তোর নাম টুকলিবাই, তার ওপর আবার আমার গান শোনারও ইচ্ছে, এত সাহস এদের কে দেয় কে জানে। এই কথাটাও গিলে ফেলতে হলো, কিছুতেই বলা যাবে না। আরোহী এবার বলল, শালাশালিদের আনন্দ দিতে হয় দিরাগমনে এসে, জানিস তো সেটা। কুশল আবার মনে মনে বলল, শুধু শালাশালিদের আনন্দ দিলেই হবে? মোটা মোটা শ্বশুরগুলো কি দোষ করলো? কিন্তু এই কথাটাও বলতে পারলো না, গিলে ফেললো। এবার অরু রাগ করলো, গলা তুলে বলল, বড়দি এতগুলো কথা জিজ্ঞেস করছে, তুমি একটা কথার উত্তর দিচ্ছ না কেন? কুশল হাসলো, বলল, আরোহী দিকে দেখেই একটা কথা মনে পড়ে গেল, তাই ভাবছিলাম জিজ্ঞেস করব কিনা। বড়দি এবার বিজ্ঞের মতো মুখ করে বলল, আরে জামাই মানুষ তুমি, আজকে তুমিই রাজা, বলো কি জিজ্ঞেস করবে। সঙ্গে সঙ্গে কুশল বলল, আচ্ছা আরোহিদি, তোমার ওই ইংরেজি স্যারকে মনে আছে? ওই যে তারক চ্যাটার্জি, দাদাও পড়তো সেখানে, পলু আর আমিও পড়েছি ওই স্যারের কাছেই, মনে আছে তোমার তারক চ্যাটার্জির স্যারকে? তারক চ্যাটার্জি স্যারের নাম শুনেই টুকলি দিদির মুখের এক্সপ্রেশন চেঞ্জ হলো, গম্ভীর হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বলল, কবে কোন স্যারের কাছে পড়েছি, কি করতে মনে রাখবো রে?
বর্দির চোখে মুখে রাগ দেখে অরু ভয় পেল। কি করবে বুঝতে না পেরে বড় বড় পা ফেলে কুশলের পাশে গিয়ে বসলো। তারপর নিজের ডান হাত দিয়ে কুশলের বাম হাতে জড়িয়ে ধরে কুশলের একদম গা ঘেঁষে বসলো। কুশল অবাক হয়েছে, আচমকা হাত ধরায় অবাক হয়েছে, কিন্তু সরে যায়নি। অরু এবার কুশলের কাঁধে মাথা রাখলো। তারপর আরোহীর দিকে তাকিয়ে আদরের গলায় বলল, জানিস বর্দি, আজকে কুশলদা আমাদের সবাইকে আইসক্রিম পার্লারে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়াবে। তুই ভালোবাসিস তাই। এবার চমকে উঠল কুশল, বলল, আমি বলছি? অরুর কথা শুনে আরোহীর গোটা মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। বলল, ও আচ্ছা, থ্যাংক ইউ। কুশল এখনো তাকিয়ে আছে গুটি পোকার দিকে। আরোহী এবার বোনের দিকে তাকিয়ে বলল, আমার শাশুড়ি এসেছে, তুই একটু নিচে আয়, তোর কথা বলছিল। আরোহী চলে গেল। অরুকে নিচে যেতে হবে একতলায়, বর্দির শাশুড়ি ডাকছে। কিন্তু সোফা থেকে উঠতে পারছে না অরু। বুঝতে পারলো তার হাত টাইট করে নিজের হাতের সঙ্গে জড়িয়ে রেখেছে কুশল। অরু বেশ কয়েকবার নিজের ছাড়ানোর বৃথা চেষ্টা করে এবার বিরক্ত গলায় বলল, এটা কি করছো? এরকমভাবে আটকে রেখেছো কেন? ঘরে কেউ নেই এখন, কেউ দেখলে কি মনে করবে? ছাড়ো শীঘ্রই। হাসছে কুশল, বলল, আগে বল আইসক্রিম পার্লারে নিয়ে যাব এটা কখন বলেছি? অরু বলল, বলনি, কিন্তু বলা উচিত ছিল। তাছাড়া বর্দি রেগে গিয়েছিল, বর্দিকে খুশি করার জন্য একটা মিথ্যে কথা বলতে হলো। কুশল বলল, তুই মিথ্যে কথা এত সহজে কি করে বলিস? এটা ভাবলেও আমার অবাক লাগে। কথা বলতে বলতে অরু চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছাড়ানোর। আরো শক্ত করে ওর হাত ধরে রেখেছে কুশল। এবার বলল, আমাদের মধ্যে মিলমিশ আছে, সেটা প্রমাণ পেলি এবার? অরু রেগে গেছে, বলল, দেখো, ওইগুলো দেখানোর জন্য করতে বলেছি, সত্যি সত্যি কিন্তু বলিনি, কোনো প্রমাণ দিতে হবে না। কুশল বলল, গতকালই তো বললি যে আমি পারি না কিছু, আমরা স্বামী স্ত্রী ক্লিয়ার করে নিতে। আমার কাছে এখন ব্যাপারটা ক্লিয়ার, তাই। কাঁদো কাঁদো ভাব হয়ে গেল অরুর। বলল, না, ওরকম হবে না, আমি যখনই বলবো তখনই, অন্য সময় হবে না, কেউ না দেখলে কিছু করতে হবে না তোমাকে। অবাক হলো কুশল। সত্যি সত্যি ও রাগ করেছে, তার চোখের জল একেবারে সত্যি। ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে যাবে বুঝতে পারেনি কুশল। তাই এবার যেন একটু ভয় পেয়ে গেল কুশল। তাড়াতাড়ি ছেড়ে দিল অরুকে। এতক্ষণ মজা লাগছিল কুশলের। গত 2 দিনের এই মজাতে ধীরে ধীরে ভালো লাগা মিশেছে, এটা টের পাচ্ছিল কুশল। তাই অবলীলায় অরুর হাত জড়িয়ে ধরতে পেরেছে সেও। কিন্তু অরু চাইছে না, অরু আপত্তি করলো। এরপর আর কোনো প্রশ্নই আসে না। অরুর পাশ থেকে উঠে গিয়ে এখন খানিকটা দূরত্বে গিয়ে দাঁড়িয়েছে কুশল। অরুও উঠে দাঁড়িয়েছে। এরপর খুব নরম গলায় কুশল বলল, আই এম সরি, বুঝতে পারিনি, আসলে মজা করতে করতে হয়ে গেছে, আর হবে না। অরু বলল, তুমি কিছু মনে করো না, জানি না কেন আমার খুব অস্বস্তি হলো, আসলে রাঘবের কথা মনে পড়ে গেল। থমকালো কুশল, অরুর দিকে তাকালো না, জানালার বাইরে খোলা মাঠের দিকে তাকিয়ে বলল, রাঘবকে তোর বয়ফ্রেন্ড? অরু এবার সোফায় গিয়ে বসেছে। বলল, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ছিল। মনে মনে সারপ্রাইজড হয়েছে কুশল, স্তব্ধ হৃদয়। একটু একটু করে মনে মনে গুটি পোকার কাছাকাছি চলে গিয়েছিল সে। এটা একটা বড় ধাক্কা হলো। বলল, তোর বয়ফ্রেন্ড ছিল, এটা আমাকে আগে বলা উচিত ছিল বোধহয়। অরু বলল, কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তাছাড়া তুমি যদি বাড়িতে সবাইকে বলে দাও তাহলে আমার চাপ হয়ে যাবে, কারণ বাড়িতে ছর্দি ছাড়া আর কেউ রাঘবের কথা জানে না। কুশল বলল, বলে ফেল শুনি। অরু বলল, আমাদের 6 মাসের সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছিল। কুশল বলল, কবে ব্রেকআপ হয়েছে তোদের? অরু বলল, মে মাসের 3 তারিখে। হাসলো কুশল, বলল, বাবা, এ তো একেবারে টাটকা। 2 মাস আগে ব্রেকআপ করে আবার সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারলি? তুই তো হেভি স্ট্রং দেখছি। অরু এবার কুশলের পাশে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত শক্ত বরফ কঠিন গলায় বলল, ভেবেছিলাম রাঘবের মতো ভালো ছেলে পৃথিবীর কোথাও নেই। ভেবেছিলাম রাঘব আর আমার ভালোবাসা জন্ম জন্মান্তরের। ভেবেছিলাম আমি একদম টুরু লাভ পেয়ে গেছি। গুটি পোকাকে এত সিরিয়াসভাবে কথা বলতে দেখে অবাক হচ্ছে কুশল, যেন ওর ভেতরে আরেকটা মেয়ে ছিল যে এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। হঠাৎই কুশলের মনে হলো পরিস্থিতি হালকা হওয়া দরকার। একজন বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটা নববিবাহিত দাম্পত্যে প্রভাব পড়া উচিত নয়। তাড়াতাড়ি মজার গলায় বলল, তোর টুরু লাভ ভেঙে গেল কেন? অরু বলল, রাঘব জোর করে আমার সাথে শারীরিক হতে চেয়েছিল। এবার নিজের অজান্তে চিৎকার করে উঠল কুশল, কি বলছিস? অরুর চোখে মুখে কাঠিন্য। বলল, হ্যাঁ, ওদের বাড়িতে সেদিন কেউ ছিল না। আমি সেদিন প্রথম আমার ছর্দিকে রাঘবের কথা বলেছিলাম। ছর্দি বাড়িতে সবাইকে ম্যানেজ করবে বলেছিল। সেই আনন্দে রাঘবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওর বাড়িতে। সেদিন কেউ ছিল না ওদের ফ্ল্যাটে।
আমি আপত্তি করলাম, শুনলো না, জোর করে আমাকে খাটে শুইয়ে দিল। থেকে এই সময় কুশল বলল, আর বলতে হবে না, এসব তোর খুব ব্যক্তিগত কথা, আমাকে না বললেও চলবে। অরু বলল, আমি তোমার বিবাহিত স্ত্রী, সব শোনার অধিকার তোমার আছে। সব শোনার পর যদি তোমার মনে হয় আমার সঙ্গে থাকবে না, তাহলে এই বাড়িতেই আমাকে রেখে চলে যেও, কিন্তু সত্যি কথা যখন বলতে শুরু করেছি তখন শেষ করব। রাঘব যখন প্রচণ্ড জোর জবরদস্তি করছিল তখন আমি চিৎকার করলাম, হেল্প মি বলে, তাই আমাকে ছেড়ে দিল। ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে সব কথা ছোটদিকে বলছিলাম। তার পরের দিন থেকে কখনো রাঘবের মুখ দেখিনি। রাঘব এরপর বহুবার চেষ্টা করেছে আমার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আমি আর ওকে বিশ্বাস করতে পারিনি। সেদিনের কথা একদিনের জন্য ভুলতে পারিনি। শরীরে ব্যথা নিয়ে বাড়িতে ফিরেছিলাম, তাই তুমি যখন আজ জোর করে হাত জড়িয়ে ধরে আটকে দিলে আমাকে, তখন ভয় পেয়েছিলাম। আই এম সরি। কুশল বলল, এবার বুঝেছি যে কোনো স্পর্শই তোর কাছে এখন রাঘবকে মনে করিয়ে দেবে। এটা আস্তে আস্তে কাটবে, তবে সময় নেবে। অরু বলল, আর কখনো জোর করে কিছু করো না, যদি কখনো ইচ্ছে হয় আমি নিজেই তোমায়। বলতে দিল না গুটি পোকাকে। তার আগে কুশল বলল, তুই কি পাগল? জোর কেন করব? আমাকে দেখে তো তেমন মনে হলো। শোন, এটাকে বলে সাপে বর হওয়া। এমনিতেই আমি বিয়ের জন্য তৈরি ছিলাম না, ভাবছিলাম কিভাবে তোর সঙ্গে সম্পর্কটা সহজ করব শরীর ছাড়া। মন কানেক্ট না হলে খামোখা শরীরকে জড়িয়ে লাভ নেই, এটা আমার বিশ্বাস। সারা জীবন একসাথে হাঁটতে হবে আমাদের দুজনকে, প্রচুর সময় হাতে। যদি কখনো মনে হয় সেদিনের জন্য ওয়েট করতে হবে, তার আগে তুই নিশ্চিন্ত থাক, আমার দিক থেকে আর কখনো কিছু হবে না। আজকের জন্য ওয়ান্স এগেইন সরি। কথাগুলো বলে জানালার কাছে গিয়ে দাঁড়ালো কুশল। বলল, তোর এই রাঘবকে আমি চিনি। চেনো? কে? কোথায় থাকে? তোমাদের তারক চ্যাটার্জি স্যারের ভাইয়ের ছেলে, রোগা লম্বা অদ্ভুত চুল কাটা ছেলেটা। হ্যাঁ। তোর চয়েস এতটা খারাপ হবে এটা ভাবিনি, কিন্তু ওকে তো সবাই বাবু বলে ডাকে। ওটা ওর ডাক নাম। কি করে? চাকরি করে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে। ওদের ফ্ল্যাট মানে হলুদ রঙের সানাই বলে যে অ্যাপার্টমেন্ট আছে ওটা। হ্যাঁ, ওটাই সেকেন্ড ফ্লোরে। কিন্তু তুমি কেন এত খবর নিচ্ছ? পাড়ার মধ্যে থেকে এত বড় ঘটনা ঘটে গেল, জানতেই পারলাম না। পাড়ার মধ্যে এত সাহস নিয়ে একজন বসে আছে, আর আমরা তাকে চিনবো না, সেটা তো হবে না। দেখো, এই ঘটনাটা কেউ জানে না। তুমি কিন্তু উত্তেজিত হয়ে বা রেগে কিছু করো না, তাহলে সবাই জানতে পেরে যাবে। কেউ জানে না বলেই তো এখনো শার্টের বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে। জানানো উচিত সবাইকে। তাহলে আমার বাড়িতে আমার বাবা কাকা, তোর বাড়িতে তোর বাবা কাকা এসব ভুলে যা। সবার আগে তুই এখন আমার বউ। তোর সম্মান বাঁচিয়ে কিভাবে কি করতে হবে সেটা আমি জানি। রাঘবের ব্যাপারটা কুশলকে যে কখনো বলতে পারবে কোনোদিন ভাবেনি অরু। ছর্দি তাকে সেদিন খুব শান্তভাবে বলেছিল, কিছু কিছু কথা সারা জীবন নিজের কাছেই লুকিয়ে রাখতে হয়, নিজেকে ছাড়া আর কাউকে বলতে হয় না। তোর জীবনে সেই কথাটা হলো রাঘবের এপিসোড। সেদিন রাঘবদের ফ্ল্যাটে ঘরের মধ্যে ঠিক কী হয়েছিল সেটা তুই আর রাঘব ছাড়ার কেউ জানে না। এই কথাটা বাইরে জানাজানি হলে রাঘবের হয়তো কিছু হবে না, ও পুরুষ, কিন্তু বদনাম হবে তোর। সবাই প্রথমেই বলবে ফাঁকা ফ্ল্যাটে তোর যাওয়ারই কী দরকার ছিল। তাছাড়া আমাদের বাবা কাকাদের সম্মানের কথাও ভাবতে হবে, তাই কাউকে কিছুর বলার দরকার নেই। রাঘবের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবি না, ব্যাস, ওই অধ্যায়টা সেখানেই শেষ। সেদিন ছর্দির এই কথাগুলো অরু চুপচাপ শুনেছিল। তারপরে কয়েক বছরে রাঘব তার জীবন থেকে পুরোপুরি হারিয়ে গেছে। অরুও কখনো সেই ঘটনা কাউকে বলেনি। কুশলের সঙ্গে বিয়ের পর নতুন জীবন শুরু করার সময় অরু মনে মনে ঠিক করেছিল রাঘব তার জীবনের এমন একটা অধ্যায় যেটা অতীতেই থেকে যাবে, সেই দরজা আর কোনো দিনও খুলবে না। এরপর যখন কুশলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল অরুর, তখনও ছর্দি বারবার করে অরুকে বারণ করে দিয়েছিল যে কোনো অবস্থাতেই যেন দুর্বল হয়ে রাঘবের কথা কুশলকে না বলে দেয় অরু। কিন্তু আজকে যখন কুশল তার হাত চেপে ধরল জোর করে, কিছুতেই ছাড়ছিল না, তখন একা ঘরে রাঘবের সেদিনের আচরণের কথা মনে পড়ে গেল অরুর। আর কথায় কথায় রাঘবের কথা বলা হয়ে গেল কুশলকে। সেদিন রাঘব এতটাই জোর করেছিল অরুকে, তার দুই বাহু এমনভাবে চেপে ধরেছিল বিছানার উপর শুইয়ে দিয়ে, তারপর অরুর দুই বাহুতে কালশিটে ছিল বহুদিন পর্যন্ত। সেই ঘটনার পর প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন অরু আত্মগ্লানিতে ভুগত, নিজেকে চূড়ান্ত বোকা মনে হয়েছিল। অরু ঘুণাক্ষরেও ভাবেনি যে রাঘব তার সঙ্গেই আচরণ করতে পারে। রাঘবকে ভালোবেসেছিল অরু। চূড়ান্ত অসম্মানিত আর অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে সেদিন রাঘবের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছিল। ওই ঘটনার পর অরু ভেবেছিল সে কখনো আর কোনোদিন কোনো ছেলেকে বিশ্বাসই করতে পারবে না, কোনো ছেলের জীবনে স্ত্রী হিসেবেও যাবে না।
কিন্তু তখনও অরুকে ছর্দি বুঝিয়েছিল যে এই ধরনের জেদ ধরে বসে থাকলে বাবা মায়েদের সন্দেহ হবে এবং কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। অগত্যা অরুকে বিয়েতে মত দিতে হয়েছিল। কুশলকে ছোটবেলা থেকে চেনে অরু। কুশল দেখতে যেমন সুন্দর, পড়াশোনায় তেমনি ভালো। অরুদের পাড়ায় সবাই কুশলকে এক ডাকে চেনে। স্কুল কলেজের সব সময় টপার কুশল দাস। কিন্তু কুশলের সঙ্গে পলুর একেবারেই সাপে নেউলে সম্পর্ক ছিল। আসলে কুশল হলো সুস্থ সবল, খেলাধুলা করা, নিরোগ, স্বাস্থ্যবান ছেলে। পলু রোগা, দুর্বল এবং কিছুটা মেয়েলি। ছেলেদের সঙ্গে খেলাধুলা না করে পলু বেশিরভাগটাই বাড়ির ব্যবসার কাজে ব্যস্ত থাকত। ফলত পাড়ার ছেলেদের সঙ্গে পলুর সদ্ভাব গড়ে ওঠেনি। কুশল কখনো অরুকে পাত্তা দেয়নি। 11-12 পড়ার সময় ভীষণ সুন্দরী আর স্টাইলিশ কুশলের একজন গার্লফ্রেন্ড ছিল, যার নাম ঋদ্ধিমা। দুজনের পাশাপাশি হাঁটতে দেখলে একটা শব্দই মনে আসতো, রাজ্যটো। কুশল একটু গুরুগম্ভীর প্রকৃতির ছেলে, সবসময় রাগ রাগ মুখ করে ঘুরে বেড়ায়। যে কুশল কখনো অরুর দিকে ফিরেও তাকায়নি, সেই কুশলের সঙ্গে বিয়ে ঠিক হওয়াতে একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল অরুর। ছর্দিকে জিজ্ঞেস করেছিল এইরকম মিসম্যাচ বিয়েতে তার মত দেওয়া উচিত কিনা। তখন ছর্দি যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো মাথায় নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল অরু। আজও সেই কথাগুলোই মেনে চলছে। সেদিন ছর্দি তাকে বলেছিল, এত কিছু ভাবিস না, বাবা মা বিয়ে ঠিক করেছে তোর, চোখ বন্ধ করে বিয়ে করে ফেল। তারপর কুশল তোর স্বামী, কুশলের ফ্যামিলি তোর পরিবার, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোর। দেখিস না আমাদের মা, কাকি, জেঠি সবাই শুধু নিজের সংসার বাঁচিয়ে রাখে দিন রাত্রি। আমিও তো এখন তাই করছি, তুইও তাই করবি। এরপর আর কোনো কথা বলেনি অরু। বিয়ে করে ফেলেছে। কুশলের সম্পর্কে ভালো ধারণা ছিল না অরুর। বিয়ে হয়ে কাছ থেকে দেখে মানুষকে চিনতে পারছে এখন। বিয়ের রাত থেকেই ছোট্ট ছোট্ট ঘটনায়, আচরণে অরু বুঝতে পেরেছে তার এই সুদর্শন স্বামী শুধু পড়াশোনায় নয়, আচরণেও ভীষণ ভালো এবং ভীষণ ভদ্র ও বিনয়ী ছেলে। দাদার সঙ্গে বৈরিতা থাকলেও অরুর সম্পর্ক খারাপ হবে না কুশলের। অরু সুযোগ পেলে এটা দাদাকেও বুঝিয়ে বলবে যে কুশল ভালো ছেলে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করছে। অরু আর কুশল গত পরশুই ফিরে এসেছে দিরাগমন থেকে। কুশলকে রাঘবের ব্যাপারটা বলার পর থেকে অরুর মনে নানান ধরনের অন্যরকমের চিন্তা আসছিল। ছর্দিকে জানাতেই ছর্দিও ধমক লাগালো, বলল, এখন যদি কুশলের আচরণ অন্যরকম হয় তাহলে বুঝবি রাঘবের ঘটনাটা শুনেই হয়েছে। বা কুশল যদি বেশি গম্ভীর হয়ে কথা বলে বা ঘরে না আসে তাহলেও বুঝতে পারবি রাঘবের ঘটনা তার জন্যই হয়েছে। ছেলেরা পজিটিভ হয়, নিজের বউয়ের পুরনো প্রেম কিছুতেই ভালোভাবে নিতে পারবে না। তাছাড়া রাঘব তোকে রেপ করতে গিয়েছিল, পারেনি সেটা অন্য কথা। এটাও কোনো সুস্থ পুরুষ ভালোভাবে নিতে পারবে না। ছর্দির কথা শোনার পরেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছিল আরভি। যদি কুশলের আচরণে কোনো পরিবর্তন দেখে তাহলে সে নিজেই এবার বেশ কিছুদিন এই বাড়িতেই থেকে যাবে। শরীর খারাপের অজুহাত দেখিয়ে শ্বশুর বাড়িতে যাবে না। কিন্তু অদ্ভুতভাবে কুশলের আগের থেকে আরও অনেক বেশি ভালো এবং নরম ব্যবহার করছে। বন্ধুসুলভ আচরণ করেছে, অরুর সঙ্গে শান্ত গলায় কথা বলেছে। কুশলের এই আচরণ ছর্দিকে বলা মাত্রই ছর্দি বলেছে, তুই ভাগ্যবতী অরু, এই রকম ছেলে লাখে একটা হয়, ওকে দুঃখ দিস না। ছর্দির কথা অরুকে সবসময় ভীষণভাবে প্রভাবিত করে। অরুর মনে হয় ছর্দি যা বলে তা একেবারেই ঠিক। কুশলের সঙ্গে তার আচরণ আগেও ভালো ছিল, এখন হয়তো আরেকটু ভালো হয়েছে। কুশলকে এখন ধীরে ধীরে চিনতে শিখছে অরু। তার স্বভাব, কথাবার্তা, রাগ, অভিমান, এমনকি ছোট ছোট অভ্যেসগুলো যেন প্রতিদিন একটু একটু করে অরুর কাছে পরিষ্কার হয়ে উঠছে। ছোটবেলা থেকেই ছর্দি তাকে মানুষ চিনতে শিখিয়েছে। ছর্দি বলতো, মানুষকে চিনতে গেলে আগে তাকে বেশি করে শুনতে হয়, যত বেশি শুনবে তত বেশি বুঝতে পারবে। মানুষ চেনার প্রধান চাবিকাঠি হলো তার কথা। একজন মানুষ কি বলছে, কিভাবে বলছে আর বলার সময় তার মুখের এক্সপ্রেশন কেমন, এই তিনটে জিনিস খেয়াল করলেই অনেকটা আন্দাজ করা যায় মানুষটা আসলে কেমন। অরু কথাগুলো মনে রেখেছে, তাই কুশলের সঙ্গে যতটা সময় কাটছে অরু ততটাই মন দিয়ে তাকে দেখছে, শুনছে। কুশল কিভাবে কথা বলে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করে, কোন কথায় হাসে আর কোন কথায় হঠাৎ গম্ভীর হয়ে যায়, সব কিছুই অরুর অজান্তে মনে জমা হচ্ছে। এই মানুষ চেনার খেলা খুব ভালো লাগছে অরুর। প্রায় 1 সপ্তাহ হতে চলে অরুর বিবাহিত জীবনের। এই বাড়ির প্রতিটি মানুষ, প্রতিটি ঘর, প্রতিটি নিয়ম সব কিছুই এখন নতুন তার কাছে।
তবু কোথাও যেন একটুও অসুবিধা হচ্ছে না, বরং এই বাড়ির মানুষগুলো এতটাই স্বাচ্ছন্দ্য আর প্রায়োরিটি দিচ্ছে তাকে যে অচেনা বাড়িটাকেও ধীরে ধীরে নিজের বাড়ি বলেই মনে হতে শুরু করেছে। কুশল প্রতিদিন সকাল 9:30 নাগাদ অফিসের জন্য বেরিয়ে যায়। অরুর মা বিয়ের আগে মেয়েকে কতবার বুঝিয়ে বলেছিলেন, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সবার আগে ঘুম থেকে উঠবি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বাকি কাজকর্ম। কিন্তু মায়ের সেই উপদেশ এখনো পর্যন্ত একদিনও ঠিকমতো পালন করা হয়ে ওঠেনি অরুর। প্রথম দিন অবশ্য ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে কি যে হয়েছে, কিছুতেই আর 7:30টার আগে চোখ খুলতে চায় না তার। অবশ্য অরুকে ঘুম থেকে তোলার দায়িত্বটাও যেন নিজের অজান্তে নিয়ে নিয়েছে কুশল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কুশল চুপচাপ অরুকে ডেকে তোলে। কখনো 2-3 বার ডাকতে হয়, কখনো আবার অরু আধো ঘুমে বলে পাশ ফিরে শুয়ে পড়ে। তখন একটু জোরে ডাকতেই হয় কুশলকে। অরু কোনো মতে চোখ মেলে উঠে বসলে কুশল নিচে চলে যায় চা খেতে। 9:30 নাগাদ ব্রেকফাস্ট সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় সে। আর কুশল বেরিয়ে যাওয়ার পর অরুর দিনটা কেটে যায় একেবারেই অন্যরকম ভাবে। কখনো শাশুড়ির সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাবান্না দেখে, কখনো বাড়ির অন্যদের সঙ্গে নির্ভেজাল আড্ডা দেয়। নতুন বাড়ির কত গল্প, কত মানুষ, কত ছোট ছোট অভ্যেস, সবকিছু ধীরে ধীরে চিনে নিচ্ছে অরু। কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় আর কখন দুপুর পেরিয়ে বিকেল নামে অরু নিজেই বুঝতে পারে না। 1 সপ্তাহ আগেও যে বাড়িটাকে এত অচেনা মনে হয়েছিল, আজ সেই বাড়ির মানুষগুলোর মাঝেই যেন অরুর নিজের একটা ছোট্ট জায়গা তৈরি হয়ে গেছে। আজ বুধবার, এখন ঘড়িতে বেলা 12টা। কুশলের দাদা কেশবের শ্বশুর বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ি এসেছেন অরু এবং কুশলকে তাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে। তাদের ঘিরেই এখন গল্প চলছে, সবাই আছে এখানে। কুশলের বাবা মা, কুশলের জেঠু জেঠিমা, কাকু কাকিমা। অরু গল্প করতে ভালোবাসে, লোকজনের সঙ্গে থাকতেই ভালোবাসে, কারণ তাদের বাড়িতেও যৌথ পরিবার। এ বাড়িতে কেউ ঘোমটা দিয়ে চলে না, কিন্তু যেহেতু অরুর বাপের বাড়ি থেকে তার মা বলে দিয়েছে যে অন্তত 6 মাস যেন ওর মাথায় ঘোমটা থাকে, তাই অরু সেভাবে শাড়ি পরছে যাতে ঘোমটা দিয়ে ম্যানেজ করতে পারে। কেশবের শ্বশুর শাশুড়ি প্রথমে রাজি হননি, কিন্তু এনাদের জোড়াজোড়িতে দুপুরে খেয়ে যাবেন বলেছেন, তাই রান্নাঘরের ব্যস্ততা একটু বেশি হয়েছে। একটা সময় রিম্পা তার মাকে নিয়ে নিজের ঘরে গেল, আর রিম্পার বাবা কুশলের বাবার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ব্যস্ত হলো। সেই সময় অরু রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। রান্নাঘরে তখন সবাই ব্যস্ত। রান্নার মাসিরা রান্না করছে, কুশলের মা জেঠিমা তাদের তদারকি করছে। অরু রান্নাঘরে একপাশে দাঁড়িয়ে ছিল। এই সময় শাশুড়ি এসে দাঁড়ালো তার পাশে, তারপর বলল, রান্নাঘরের গন্ধে ধোঁয়ায় অসুবিধা হয় না তো তোর? এই 1 সপ্তাহে অরু তার শাশুড়ি মাকে চিনে গেছে। ভীষণ শান্ত স্বভাব, মিষ্টি ব্যবহার, ভদ্র মহিলার। সারাদিনে গুনে গুনে একটা দুটো কথা বলে, বেশিরভাগ সময়টাই বাড়ির নানান কাজে ব্যস্ত থাকে। অরু এবার তাড়াতাড়ি বলল, না না, আমার ভালোই লাগছে। হাসলো সোনালি, বলল, দুপুরে ভাত খাওয়ার সময় থাকবি। তোর শ্বশুর, জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, রিম্পার বাবা সবাই একসাথে খেতে বসবে, যখন পরিবেশনে একটু হেল্প করে দিবি। আর স্নান করে একটা লাল রঙের শাড়ি পরিস, ঘোমটা দিলে দেখতে ভালোই লাগে, যদি অসুবিধা না হয়। হাসলো অরু, বলল, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে সোনালি বলল, সন্ধেবেলাতেও আমার দাদাও আসবে, মানে তোর মামা শ্বশুর, তোকে আর কুশলকে নেমন্তন্ন করতে। এখন বিয়ের পর সবাই তো নেমন্তন্ন করবে তোদের দুজনকে। আজ সারা দিনটাই লোকজন আসতেই থাকবে। এখন বিয়ের পর পর তো সবাই নতুন বউয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে আসবে, নেমন্তন্ন করতে আসবে, বুঝলি? এবারও অরু অল্প হেসে বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ঠিক এই সময় এই বাড়িতে যে কাজ করে মাসি, সে হাতে একটা ফোন নিয়ে রান্নাঘরে এলো। অরুর দিকে তাকিয়ে বলল, ছোট বৌদি, তোমার ঘরে এই ফোনটা বেজেই যাচ্ছিল, দেখো তো কার ফোন? অবাক হয়ে তাকালো সোনালি, বলল, দেখ দেখ কার ফোন, কুশলের নাকি তোর বাপের বাড়ির? ফোন কানে নিয়ে হ্যালো বলল অরু। ফোনের ওপাশে তখন চিৎকার আর উল্লাস, গেস হোয়াট, আই এম ইন কলকাতা। কলকাতা এসেছি, ঠিক 5 দিন থাকবো, বরের অফিস ট্যুর। সোনালি তাকিয়ে আছে অরুর দিকে। অরু এবার হাসলো, বলল, আমার এক বান্ধবীর ফোন, কলকাতায় এসেছে তাই ফোন করেছে। সোনালি বলল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা কথা বল। কিন্তু কলকাতা এসেছে মানে সে কলকাতায় থাকে না? ঘরের দিকে পা বাড়িয়েছে অরু। যেতে যেতে বলল, না মা, রাইমা সৌদি আরবে থাকে। রাইমার সঙ্গে ফোনে কথা শেষ হওয়ার পর নিজের ঘরে চুপচাপ বসে রইল অরু। রাইমার প্রস্তাবটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব, কোনোভাবেই আর সে বেরোতে পারবে না। রাইমা অরুর বেস্ট ফ্রেন্ড। বিয়ের পর সৌদি আরবে চলে গিয়েছিল সে, প্রায় 5 বছর পর কলকাতায় ফিরেছে। তাই 5 বছর পর 4 বন্ধুর একসঙ্গে দেখা করার সুযোগটা যেন হাতছাড়া করতে চাইছে না কেউ। ঠিক হয়েছে আর 4জন মিলে একটা রেস্তোরাঁয় বসে অনেকক্ষণ গল্প করবে। 4জনের মধ্যে রাইমা ছাড়া আরও একজন কলকাতার বাইরে থাকে, সেও চলে আসছে সন্ধ্যের মধ্যে গাড়ি নিয়ে। 4জনে বিবাহিত, তবে অরুর বিয়ে হয়েছে সদ্য।
কথাটা শুনে অরুরও ভীষণ ইচ্ছে করছে যেতে, কিন্তু ইচ্ছে থাকলে তো আর যাওয়া যায় না। নতুন বউ হয়ে বিয়ের পরে সবে 1 সপ্তাহ হয়েছে, এই অবস্থায় আজ হঠাৎ করে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁ যাওয়ার কথা বাড়িতে কিভাবে বলবে? তাছাড়া বাড়ি ভর্তি অতিথি। আর সবচেয়ে বড় কথা, এই বেরোনোর ব্যাপারে সে কাউকে জিজ্ঞেসও করতে পারবে না। তাই ফোনটা হাতে নিয়ে বসে থেকেও রাইমাকে আর কিছু বলতে পারলো না অরু, শুধু বলেছে আমি চেষ্টা করছি। মনে হচ্ছে এতদিন পর বন্ধুরা সবাই একসঙ্গে হয়েছে, অথচ সে নিজেই সেখানে থাকতে পারবে না। অরুর মনটা অদ্ভুত রকম খারাপ হয়ে গেল। বেশিক্ষণ ঘরে বসে থাকলে হবে না, বাড়িতে এত অতিথি এসেছে, নিচে যেতে হবে, কিন্তু তার আগে একবার ছোড়দিকে জিজ্ঞেস করে নিতে হবে। ফোন করলো ছোড়দিকে। রাইমা এসেছে কলকাতায়, আজকে বেরোতে বলছে, ফোন করেছিল। তোর শাশুড়িকে জিজ্ঞেস কর, যদি বলে তবেই যাবি। জিজ্ঞেস করতে খারাপ লাগছে, কারণ বাড়িতে ভর্তি গেস্ট। তুই কি পাগল? ভাবছিস কি করে যে আজকে বেরোবি? খবরদার না। রাইমাকে ফোন করে বলে দে এবার আর দেখা হবে না, নেক্সট বার ট্রাই করবি। ফোন কেটে গেল। কান্না পেয়ে গেল অরুর। ক্লাস 5 থেকে রাইমার সে একসঙ্গে একই বেঞ্চে পাশাপাশি বসতো। কলেজ শুধু একসঙ্গে পড়বে বলে দুজনের সাবজেক্ট সেইভাবে পছন্দ করেছে। রাইমা যে ছেলেটিকে ভালোবেসেছিল সে ভালো প্রজেক্ট পেয়ে সৌদি আরবে চলে গেল, তাই রাইমাকেও যেতে হলো। যাওয়ার সময় কান্নাকাটি মন খারাপ নিয়ে বিদায় দিয়েছিল রাইমাকে। আজ এত বছর পর রাইমা ফিরে আসছে, কিন্তু সে দেখা করতে যেতে পারবে না। এটা ভাবতেই গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। ঠিক এই সময় কুশলের ফোন এলো। ফোন বেজে যাক, এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না অরুর। 3বার বেজে গেল। মন খারাপ হয়ে আছে অরুর, কিছুতেই এখন কারোর সঙ্গে কথা বলতে পারবে না সে। ঠিক 10 মিনিট পর নিচ থেকে ওপরে উঠে এলো রিম্পা। ঘরে ঢুকে অরুকে চুপচাপ খাটের উপর বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, কি রে, ঝগড়া করেছিস নাকি? অরু বলল, কই না তো, কার সঙ্গে ঝগড়া করব? রিম্পা হাসছে, বলল, তোর দাদাকে ফোন করেছিল কুশল, তুই ফোন ধরছিস না বলে তোর দাদা আমাকে দোকান থেকে ফোন করে বলল তোকে এসে বলবে, তাই ভাবলাম ঝগড়া করেছিস। আমি বেরিয়ে যাচ্ছি, ফোন করে নে কুশলকে, না হলে কিন্তু আবার তোর দাদা আমাকে ফোন করবে। আমি একটু মায়ের সাথে গল্প করছি, অশান্তি দিস না আমাকে। বেরিয়ে গেল রিম্পা। মনে বিরক্ত নিয়ে কুশলকে ফোন করলো অরু। কুশল বলল, কি হয়েছে? কিছু হয়নি। তাহলে ফোন ধরছিস না কেন? শুনতে পাইনি। কিছু তো হয়েছে, গলা শুনেই বুঝতে পারছি। কেউ কিছু বলেছে বাড়িতে? আরে কি আশ্চর্য, বলছি তো কিছু হয়নি, কেউ কিছু বলেনি। এইবার তো কনফার্ম হলাম কিছু হয়েছে। কি করে কনফার্ম হলে? তোর গলা শুনে তোর মন খারাপ, মেজাজও খারাপ, কিন্তু কেন সেটা জানতে হবে। তুই যদি না বলিস তাহলে কাকডিমকে ফোন করছি, তোর ছোড়দিকে ফোন করছি। কি হয়েছে তোর? ওর কাছ থেকে জেনে নিচ্ছি। একদম ফোন করবে না ছোড়দিকে, খবরদার বলছি। হাসছে কুশল, বলল, তাহলে শীঘ্রই বল কি হয়েছে। তেমন কিছু না বলার মতো। তাও শুনি, ফোন যখন করেছি বলেই ফেল। এবারও অরু রাইমার সঙ্গে তার ফোনে যা কথা হয়েছে সবটা বলল। সব শুনে কুশল বলল, কোথায় আর কখন এটা বল। সঙ্গে সঙ্গে অরু আতঙ্ক নিয়ে বলল, আরে আমি যাব না। আমি কি একবারও বলেছি যেতে চাই? ঠিক আছে, যেতে হবে না, কিন্তু ভেন্যু আর টাইমটা আমাকে বল, বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে দে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যাব না। ওকে, এখন 1টা বাজে, আজ আমি একটু আগে বেরোবো অফিস থেকে। তুই না চাইলে যাবি না, চাইলে যাবি, সিম্পল। আমি বাড়িতে যাই, বাকি কথা ওখানেই হবে। কুশল বাড়িতে চলে এলো ঠিক 2টো নাগাদ। কেশবের শ্বশুর আরও বাকি সকলেই তখন খেতে বসেছে। শাশুড়ির কথা মতো লাল তাঁতের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে পরিবেশনে রিম্পাকে সাহায্য করছে অরু। কুশলকে দেখে হৃদকম্প হলো অরুর। মনে মনে আতঙ্কিত হয়ে উঠল এটা ভেবে যে এখন যদি কুশল সবার সামনে দেখা করার ঘটনাটা বলে দেয় তাহলে অরু প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়বে। এমনিতেই ছোড়দি বলে দিয়েছে আজকে বাড়িতে যখন অতিথি আছে তখন রাইমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। বাড়িতে অরুর বাবা মা জানলেও রাগ করবে। ভয়ের চোটে রান্নাঘরে চলে গেল অরু। যেতে যেতে শুনলো কুশলের মা অবাক হয়ে বলছে, কি রে, অফিস থেকে ফিরে এলি, শরীর খারাপ নাকি? রান্নাঘরে এসে এক কোণে দাঁড়িয়ে রইল যাতে ঘরের কোনো কথা অরুর কানে না আসে। ছি ছি ছি, এখন যদি কেশব বলে অরু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি ওকে নিয়ে যাবে বলে, তাহলে অরু কি করবে? বেশ কয়েক মিনিট চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অরুর কানে ডাইনিং হলের আর কোনো কথাই আসছে না। কি হলো তাহলে? ভয়ে লজ্জায় কাটা হয়ে দাঁড়িয়ে আছে অরু। ঠিক এই সময় রিম্পা এলো রান্নাঘরে। রান্নাঘরের এক কোনায় অরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যা, কুশলের সঙ্গে বেরোতে হবে। ঠিক এই ভয়টাই পাচ্ছিল অরু। তাড়াতাড়ি বলল, না না, আমি যাব না, বলে দাও গিয়ে। রিম্পা অবাক হয়ে বলল, যাবি নাকি যে? অফিসের বস কি ভাববে? যাবি না বলছিস কেন? শরীর খারাপ নাকি? এভাবে এক কোণা দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? অফিসের বস শুনে ওরও একটু অবাক হলো। এবার রিম্পাকে জিজ্ঞেস করলো, কোথায় যাব? রিম্পা বলল, কুশলের অফিসের যে বস HR, তার বাড়িতে আজকে পুজো আছে। আগে নিমন্ত্রণ করেছিল, কুশলকে বলেছিল বউকে নিয়ে আসবে। কুশলের মনে ছিল না। আজকে অফিস যেতেই সবাই মিলে মনে করিয়ে দিয়েছে, এখানে যেতেই হবে, অফিসের ব্যাপার তো, না করিস না।
অরু দীর্ঘ নিঃশ্বাস পড়ল। কি সাংঘাতিক মিথ্যে কথা বলতে পারে ছেলেটা। সুন্দর একটা অফিসের গল্প দিয়ে দিল বাড়িতে এসে, কিন্তু এভাবে মিথ্যে বলে যাওয়াটা কি ঠিক হবে? অরুর মনে দ্বিধাদ্বন্দ্ব। ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। অরুকে দেখেই এক ঘর লোকের সামনে গলা তুলে গম্ভীর গলায় কুশল বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে রেডি হয়ে নে, অফিসে বসের বাড়ির পুজো যেতে হবে। আর শাড়ি পরবি না খবরদার, তাহলে আমি নিয়ে যাব না। কুশলের কথা শুনে সবাই তাকালো। এবার কুশলের বাবা গুরু গম্ভীর গলায় কুশলকে বলল, এইভাবে কেউ কথা বলে? তুই তোকারি করছিস কেন? আর একটু নরম ভাবেও তো বলা যায়। আশ্চর্য ব্যাপার, ও কি পোশাক পরে যাবে সেটাও তুই ঠিক করে দিবি? কুশল বলল, ওকে দেখে আমার মনে হয়েছে ও একটু কম বোঝে, তাই জোরে বললাম কথাটা। সঙ্গে সঙ্গে কেশব বলল, বাজে কথা বলিস না, মেয়েটা নতুন এসেছে, কি ধরনের ব্যবহার এগুলো তোর? রিম্পা বলল, কিন্তু শাড়ি পরে যেতে বারণ করছো কেন? কুশল বলল, কি অদ্ভুত, এখন কি কেউ শাড়ি পরে নাকি? অফিসের সবাই থাকবে ওখানে, ও একটা শাড়ি পরে এরকম ঘোমটা দিয়ে পাশে পাশে হাঁটবে? আমি কিছুতেই যাব না তাহলে। অরুর মনে হলো দৌড়ে এখান থেকে কোথাও চলে যাবে। ডাইনিংয়ে এতগুলো লোক, সবার মাঝখানে এই কথাগুলো কুশল বলছে। সবাই একবার তাকাচ্ছে কুশলের দিকে, একবার তাকাচ্ছে অরুর দিকে। এবার কুশলের জেঠু বলল, গলার ভয়েস ঠিক কর, ঘরে লক্ষ্মীর সঙ্গে এরকম উঁচু সুরে কথা বলা ঠিক না। সবাই সহানুভূতি নিয়ে তাকাচ্ছে অরুর দিকে। সবাই ভাবছে হয়তো অরু কষ্ট পাচ্ছে কুশলের কথায়। এবার সোনালি এগিয়ে গেল অরুর কাছে, তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কিছু মনে করিস না ওর কথায়, ও তো এরকমই কথা বলে, মন খারাপ করিস না কেমন? যা অফিসের ব্যাপার যখন বলছে, যদি ভালো সালোয়ার কামিজ থাকে তাহলে পরে নে। সঙ্গে সঙ্গে কুশল বলল, সালোয়ার কেন, আজকাল তো মেয়েরা জিন্স পরে। এবার কেশব ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বাড়াবাড়িটা কম কর, এমনিতেই হঠাৎ করে এইভাবে এসে বলছিস। অরু যেতে রাজি হয়েছে, এটাই অনেক। এবার রিম্পা যাক, যেটা ভালো মনে হবে সেই পোশাক পরে নি। তুই আর কথা বলবি না, এখানে এসে খেয়ে নে। বলে অরুর দিকে তাকিয়ে বলল, আগে তুমি এখানে বসে ভাত খেয়ে নাও। এবার চরম বিরক্ত নিয়ে কুশল বলল, আর তোদের মাথায় কি কথা ঢুকলো না? বসের বাড়িতে পুজো, সেখানে খেতেই যাচ্ছি, বাড়ি থেকে ভাত খেয়ে যাবো মানে? কুশল এত জোরে কথাটা বলল। এবার কুশলের দিকে তাকালো ভুবন দাস, কুশলের বাবা। তারপর গলায় খুব অসন্তোষ নিয়ে বলল, অফিসের কোনো ঘটনায় তোর যদি মাথা গরম হয়ে থাকে, এফেক্ট যেন ফ্যামিলিতে না পারে না পড়ে। অকারণ অযথা মাথা গরম করছিস। ঠিক আছে, খেয়ে যেতে হবে না? ভালো করে কথাটা বললেও হয়। কথাটা বলেই এবার অরুর দিকে তাকালো ভুবন, বলল, ছোট বৌমা যাও, তৈরি হয়ে নাও। আজকে কোনো কারণে ওর মেজাজ খারাপ আছে, তাই এইভাবে কথা বলছে। যাও মা, মনে কোনো দুঃখ পেও না, তৈরি হয়ে ঘুরে এসো। কিন্তু ওখানেও যদি তোমার সাথে এভাবে কথা বলে, তুমি কিন্তু বাড়িতে এসে তোমার মাকে জানাবে, তারপর আমি দেখে নিচ্ছি। এখনকার মতো এই পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।